বিমলদা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা যে বাংলাদেশ আবার উত্তাল। হিন্দু ভাইকে যেভাবে মারা হলো আমরা দেখলাম গাছে ঝুলিয়ে। এর আগেও এই ধরনের ভয়াবহ নৃশংস ঘটনার সাক্ষী আছে গোটা পৃথিবী। আবারও হিন্দুকে নিধন করা হলো। শুধু তাই নয়, সাংবাদিকদের পেটানো হচ্ছে, মারা হচ্ছে, একাধিক সংবাদ মাধ্যমের অফিসকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? তার কারণ আছে। কারণ হলো, বাংলাদেশে এখন যেটা চলছে সেটা হচ্ছে অ্যাবসলিউট নৈরাজ্য। অ্যাবসলিউট নৈরাজ্য এই কারণে যে যেভাবে শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ থেকে তাড়ানো হয়েছিল, তখন থেকেই স্পষ্ট হয়ে যায় যে দেশটা আস্তে আস্তে নৈরাজ্যের অতলে তলিয়ে যাচ্ছে। শেখ হাসিনা একদম ঠিকঠাক প্রশাসন চালাতেন, এগুলো মনে করার কোনো কারণ নেই। তারও প্রচুর ত্রুটি বিচ্যুতি ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তারপরেও এক ধরনের প্রশাসন তিনি উপহার দিতে পেরেছিলেন বাংলাদেশকে। এবং বাংলাদেশের যে উন্নয়নের গ্রাফ শেখ হাসিনার আমলে কিন্তু আস্তে আস্তে চড়ে যাচ্ছিল। লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে বাংলাদেশ হয়ে উঠছিল একটি ডেভেলপিং কান্ট্রি। ওটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডই বলে দিয়েছিল যে বাংলাদেশকে আর এলডিসি বলা যাবে না, ওটা উন্নয়নশীল দেশের তকমা পেয়ে গেছে। এবং শেখ হাসিনার লক্ষ্য ছিল ধাপে ধাপে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে দেশটাকে একটা প্রথম সারির দেশে নিয়ে আসা, যে দেশ শুধুমাত্র গোটা পৃথিবীকে ওই শ্রমিক সাপ্লাই করবে না, বা ইউরোপ বা অন্যান্য দেশে ফুটপাথে হকার সাপ্লাই করবে না, সেই দেশ বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ হবে, একটা সুন্দর সোনার বাংলা তৈরি করবেন। এগুলো তার পরিকল্পনা ছিল। তাদের লেখা থেকেই আমি উদ্ধৃতি করছি, তার একাধিক লেখা থেকে আমি পড়েছি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিজের কতগুলো লেখা, তার বক্তব্য শুনে আমি যা বুঝেছি। কিন্তু সমস্যা একটা ছিল, যেটা শেখ হাসিনা নিজেও বুঝতে পারেননি, বা বুঝলেও হয়তো তিনি এটাকে তেমন গুরুত্ব দেননি। সেটা হচ্ছে এই যে উন্নয়ন, তার সঙ্গে ইসলামী মৌলবাদের সম্পর্কটা খুব খারাপ। ইসলামী মৌলবাদ, আমি আবার একদম ক্যাটেগরিক্যালি বলছি, ইসলামী মৌলবাদ কিন্তু উন্নয়ন একদম চায় না। ইসলামী মৌলবাদ চায়, বা ইসলামী মৌলবাদকে যারা সমর্থন করে তারাও চায় যে উন্নয়ন যেন না হয়। কারণ উন্নয়ন হলে, লেখাপড়া শিখলে, ওয়েস্টার্ন এডুকেশন যদি হয়, মেয়েরা যদি বাইরে বেরোয়, কাজকর্ম করে, মেয়েরা যদি স্বাধীন হয়, তাহলে ইসলামিক মৌলবাদের মাথা খারাপ হয়ে যায়। কারণ তারা এগুলো একদম পছন্দ করতে পারে না। তারা চাইবে কি, পড়াশুনো করবে না, শুধুমাত্র ধর্মীয় বিষয় পড়বে। ওই কোরআন এবং হাদিস পড়েই মানুষের জ্ঞান ওখানে সমাপ্ত হবে। মেয়েরা একদম পায়ের নখ থেকে মাথার চুল অবধি ঢেকে বেরোবে। এবার পুরুষ মানুষ 4টে অবধি বিয়ে করতে পারে। যদি মেয়েদের কোনো চরিত্র দোষ দেখা যায়, তাকে প্রকাশ্যে পাথর ছুঁড়ে মেরে দেওয়া যেতে পারে। ছেলেদের ওসব ক্ষেত্রে মারা হবে না। এরকম অদ্ভুত, যাকে আমরা মধ্যযুগীয় বলবো না, তার চেয়েও খারাপ কিছু সিস্টেম এইরকম লোকগুলো চালু করতে চায়। সবাই না হলেও অনেকে চায়। এবং তারা উন্নয়নের বিরুদ্ধে। তারা যে তলে তলে বাংলাদেশে ক্রমশ শক্তি অর্জন করছে, বিষয় হচ্ছে যে হেফাজতে ইসলাম বা বিভিন্ন মানে ওদের যে শিক্ষা প্রতিষ্ঠান, যাকে আমরা মাদ্রাসা বলি, নিয়ন্ত্রণহীন মাদ্রাসা, সরকারি অনুমোদনহীন মাদ্রাসা, সেটা শেখ হাসিনার জানা উচিত ছিল। তিনি বোঝেননি, বা বুঝেও কোথাও তার মনে হয়েছিল যে এদের সঙ্গে হাত মেলালে ভালো হয়। উদাহরণ দিই, সেটা হচ্ছে যখন আদালত থেকে ওই যে চোখ বন্ধ করা, হাতে দাঁড়িপাল্লা ধরা নারী মূর্তি, ওটা জোর করে সরানো হলো। আমার মনে আছে বাংলাদেশের অনেক যারা প্রগতিশীল মানুষ, তারা দু একবার কলকাতায় এসেছিলেন, সেমিনারে কথা হয়েছিল, তারা প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছিলেন যে এটা কেন শেখ হাসিনা করছে, এগুলো করাটা ঠিক নয়। তারা কিন্তু প্রত্যেকে মুসলিম, তারা অনেকে এখন অ্যারেস্টেড, তারা জেলে আছে। তার সঙ্গে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে তিনি পরিষ্কার এমন করলেন যে তারা সরকারি চাকরি করতে পারে, পারমিশন দিয়ে দিলেন। ফলে যে প্রথাগত শিক্ষা, পশ্চিমী শিক্ষার বদলে সেই শিক্ষার ওপর লোকের টান বাড়তে শুরু করলো। কারণ ওখানে তো শিক্ষা বলে কিছু হয় না। ওখানে গিয়ে একটা সার্টিফিকেট পাওয়া যায়, পয়সাগুলি দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, ওই একটু ধর্মগ্রন্থগুলো পড়লেই হয়। তাদের সরকারি ইয়েতে ঢুকিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, তলে তলে আর্মিতেও ঢুকে পড়লো। শেখ হাসিনা নিদারুণভাবে ব্যর্থ হয়েছিলেন, অস্বীকার করার উপায় নেই। তার মূল্য তাকে দিতে হয়েছে। তারপরে কি হয়েছে, গোটা সিস্টেমটা ওই মৌলবাদীর হাতে চলে গেছে। তারা মাথায় রেখেছে কাকে? ইউনূসকে, মোহাম্মদ ইউনূসকে। যে মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার আমলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই মোহাম্মদ ইউনূসই তো শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পায়নি, আমরা বারবার ভুল করি। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, ওর যে ব্যাংক আছে ওই ব্যাংকটা পেয়েছে। মোহাম্মদ ইউনূস সেই ব্যাংকের হয়ে হাতে নিয়েছে। ওর যে গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, মোহাম্মদ ইউনূস কেন? আর এই যে শান্তিতে নোবেল কে কি পায়, কিভাবে পায়, অর্থনীতিতে নোবেল কে কিভাবে পায়, ওগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে আর কি।
এখন তো এই প্রশ্নগুলো দেখা দিচ্ছে, মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংক যদি অর্থনীতিতে নোবেল পায়, তাহলে পৃথিবীতে যে কেউ অর্থনীতিতে নোবেল পেতে পারে বা শান্তিতে নোবেল পেতে পারে। আমার কথা হচ্ছে মোহাম্মদ ইউনূস এদের সঙ্গে ভিড়ল কি করে? মোহাম্মদ ইউনূস তো সেই অর্থে মৌলবাদী বিরাট কিছুই ছিল না, ও ভিড়ল তার পার্সোনাল ইন্টারেস্টে। কারণ সে যখন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছে, শেখ হাসিনার সঙ্গে গোলমাল লেগেছিল এবং প্রচুর তার ব্যবসা বাণিজ্যের মধ্যে গোলমাল ছিল। শেখ হাসিনার ওকে জেলে পাঠানোর জন্য সব প্ল্যান রেডি করে রেখেছিল, তার আগেই দেশ ছেড়ে পালায়। এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে পশ্চিমী দেশগুলো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমেরিকার কিছু অংশ, ইউরোপের, ফ্রান্স, ইংল্যান্ডের অনেকের সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রচুর টাকা কামিয়েছে এখান থেকে পালিয়ে গেছে। এরা আনবি তো আর মোহাম্মদ ইউনূসকে আনলো। মোহাম্মদ ইউনূস সেই অর্থে কিন্তু ওরকম মৌলবাদী নয়, কিন্তু সেও আবার এদের সঙ্গে ভিড়ে গেল নিজে বাঁচতে। ফলে তার বিরুদ্ধে যা যা অভিযোগগুলো সব উল্টো করিয়ে নিয়েছে। গ্রামীণ ব্যাংক যা যা ওখানে 2 নম্বরি করেছিল সব একদম মাপ করিয়ে নিয়েছে। অন্যদিকে এই যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্সগুলো, তারা কিন্তু মাথায় চড়েছে এবং মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য মদত। ফলে মোহাম্মদ ইউনূস এই সব কিছুর জন্য সে দায়ী। অন্যদিকে এই ইসলামী মৌলবাদ যে ফোর্স, তারা দায়ী। তারা মিলে গোটা বাংলাদেশটাকে অলমোস্ট নরকের জায়গায় পৌঁছে দিয়েছে। না আছে প্রশাসন, না কিছু। 71-এর যে মুক্তিযুদ্ধের যে ভাবনা, সেটা শেষ হয়ে গেছে। তার আগে ভাষা আন্দোলনের যে ঐতিহ্য ছিল, সেটা শেষ হয়ে গেছে। গোটা বাংলাদেশ ইসলামী মৌলবাদের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। এখন সেখানে মৌলবাদের চাষ হচ্ছে। আর ভয়ঙ্কর হচ্ছে, ওখানে যারা মাইনরিটি, অর্থাৎ ওখানকার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা প্রত্যেকে একেবারে নরক যন্ত্রণা সহ্য করতে হলো। সামান্য মিথ্যে অভিযোগ তুলে ওকে পুড়িয়ে মারা হলো। এটা একটা ভয়ঙ্কর ঘটনা এবং ইসলামী মৌলবাদ এখানে থামবে না। একে জব্দ করতে না পারলে এরা আরো এগোবে, আরো বাংলাদেশের বহু মানুষের জীবন এইভাবে। শুধু বাংলাদেশ অবধি কি এরা সীমিত থাকবে? না, এরা যেভাবে হুঙ্কার দিচ্ছে, তারা কি শুধুমাত্র বাংলাদেশ অবধি সীমিত থাকবে? ইউ আর রাইট, বাংলাদেশের মধ্যে এরা সীমাবদ্ধ থাকবে না। এরা হুঙ্কার দিচ্ছে, তার কারণ এরা কিন্তু এখানে বাংলাদেশের হয়ে হুঙ্কার দিচ্ছে না, বাংলাদেশ এই করবে সেই করবে বলছে না। এদের লক্ষ্য ভারতবর্ষ, এদের লক্ষ্য পশ্চিমী দুনিয়া, সবচেয়ে কাছে ভারতবর্ষ। আর ভারতবর্ষ হিন্দু, প্রধান হিন্দুদের দেশ, সুতরাং তাকে জব্দ করতে হবে। মুশকিল হচ্ছে, তার ছিটেফাটা নিদর্শন কিন্তু পশ্চিমবাংলাতেও পড়ছে, বিভিন্ন জায়গা তার উদাহরণ আছে ইতিমধ্যে। এটা পরে আলোচনা করছি, তার আগে বলি সমস্যাটা কি হতে পারে। দেখো, বাংলাদেশে এখন আস্তে আস্তে অর্থনৈতিক যে স্লোডাউন শুরু হয়ে গেছে এবং মানুষের অধিকাংশ লোকের কাজ চলে গেছে। আমার সঙ্গে বাংলাদেশের অনেকেরই কথাবার্তা হয়। দিন আনি দিন খাই লোকেদের অবস্থা খুব খারাপ। সরকারি চাকরি যারা করে তাদের অবস্থা ভালো না। শিক্ষকদের বেতন হচ্ছে বটে, কিন্তু সে কবে কত টাকা পাবে কেউ জানে না। গাজোয়ারি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করা হয়েছে। ফ্রি প্রেসের গলা টিপে মারা হয়েছে। আজকে 2টো কাগজ, প্রথম ভোরের আলো এবং কি যেন বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রাখা হয়েছে। বন্ধ নয়, ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। একাধিক সাংবাদিক, তাদের মধ্যে একজন হিন্দু, তিনি এডিটর ছিলেন, শ্যামল দত্ত, তাকে জেলে পড়া হয়েছে। শাহরিয়ার কবিরের মতো যারা চলচ্চিত্র পরিচালক এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন, তারা কি বলবো, ফিলসফিটাকেই তারা এগিয়ে নিয়ে যেতেন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি তৈরি করেছিলেন, তাকে জেল খাটতে হচ্ছে। সব মিলিয়ে গোটা বাংলাদেশ কিন্তু মৌলবাদীদের গর্বে। তার সঙ্গে আরেকটা ভয়ের দিক, যেটা বাংলাদেশ তো ক্রমশ দরিদ্র হচ্ছে। এই দরিদ্র ইসলামিক মৌলবাদী ফোর্সগুলো একটা জিনিস জানে, তারা কিন্তু জান লড়িয়ে দিতে পারে। এবং যারা পাকিস্তানের ISI বা অন্যান্য এই সমস্ত ফোর্সগুলো, তারা করবে কি, টাকা পয়সা দিয়ে এদের ভাড়া করতে পারে। এরা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতে পারে। এমনিতে ওরা যথেষ্ট ভীতু, কিন্তু হাতে টাকা পয়সা পেলে এরা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতে পারে। ফলে অপারেশন সিন্দুরের পরে আমি যেটা বারবার বলছি, আবার বলছি, ভারত সরকার অবশ্যই সচেতন আছে, সে নিয়ে চিন্তা করতে। দরিদ্র দেশ খেতে পায় না, ভিক্ষে চায় ভারতের থেকে, আবার ভারতকেই চোখ রাঙায়। না, চোখ রাঙানোটা ওরা হিন্দুকে চোখ রাঙায়। ওরা শুধু ভারতের এখানে ব্যাপার নেই। ভারত যদি ইসলামিক কান্ট্রি হতো, তারা এখানে চোখ রাঙাতো না। ওদের রাগ হচ্ছে হিন্দুদের উপর। এবং হিন্দুরা যেহেতু একটা ওপেন রিলিজিয়ান, হিন্দু একটা ডেভেলপড রিলিজিয়ান, সে নিজেকে চেঞ্জ করতে পারে, একটা মুক্ত মানবের জায়গা, ফলে হিন্দু তাদের উপর রাগ। কারণ হিন্দুদের ভাবনাগুলো ওদের মধ্যে যদি প্রভাব ফেলে, তাহলে তো ওদের ধর্মটা যাবে 12টা বেজে। মৌলবাদরা এই জন্য হিন্দুদের ভয় পায়, মৌলবাদরা মুসলিম মৌলবাদরা এই জন্য খ্রিস্টানদের ভয় পায়। সেটা যেহেতু ওপেন রিলিজিয়ান, ডেভেলপড রিলিজিয়ান,
এ তো মানে 1991 সালের পর বলেইছিলেন এসপি হান্টিংটন যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটা তো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন শুরু হয়েছে। তখন আমাদের এই রাজ্যের বামপন্থীরা লাফাতে শুরু করেছিল, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বলে কিচ্ছু হয় না, কত সেমিনারে ওদের সঙ্গে আবার ঝামেলা বেঁধে গেছে। আজকে কি হচ্ছে, আমি ওই মূর্খদের বলি, আজকে যেটা হচ্ছে বাংলাদেশ, আজকে যেটা হচ্ছে আরব দেশগুলোতে, অ্যাবসলিউটলি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। এটা সভ্যতার দ্বন্দ্ব হচ্ছে, একটা দিকে একদম মৌলবাদী সভ্যতা, অন্যদিকে আধুনিক উন্নত সভ্যতা, হিন্দুইজম, খ্রিশ্চিয়ানিটি, এরা হচ্ছে উন্নত সভ্যতা, তাদের মধ্যে লড়াইটা বেঁধেছে। আমি যেটা আলোচনাটা করছিলাম সেখানে আবার ফিরে যাই। এই লোকগুলো যারা খেতে পায় না, খেতে পাবে না আগামী দিনে, তাদের টাকা পয়সা দিয়ে হাত করা হবে, তাদের ভাড়াটে সৈন্য করা হবে। অপারেশন সিন্দুরের পরে এমন মার খেয়েছে ভারতের হাতে পাকিস্তান, তারা আর প্রকাশ্যে ভারতের ভেতরে ঢুকে প্রকাশ্যে কেন আড়ালেও কিচ্ছু করবে বলে আমার মনে হয় না। কারণ একবার এমন মার মেরেছে, ওদের কোমর একদম ভেঙে দিয়েছে। কি করতে পারে ওরা? এই বাংলাদেশের মৌলবাদী মূর্খগুলোকে তারা কিন্তু ভাড়া করতে পারে। ভাড়া করে কি করবে? বিভিন্ন জায়গায় ভাড়াটে সৈন্য করে পাঠাবে, এখানে চলে আসবে ভারতবর্ষে, এখানে বিভিন্ন ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটি করতে পারে। বিশেষত পশ্চিমবাংলা একটা এলেভেলে সরকারটা টাইপের সরকার রয়েছে, এরা তো প্রশাসন চালাতে পারে না। এরা মানে বাইরে থেকে কেউ এলে প্রশাসনের হাত ধুয়ে ফেলে, খালি বলে বিএসএফ কি করছে। ফলে এখানে ঢুকে পড়া এবং এখানে ঢুকে পড়ে এখানে খুব সুবিধা অর্জন করা, কারণ এদের তো একটা বেশ মনের আনন্দে, এদের খুব প্রেম আছে ওদের প্রতি, আর কি বড় সরকার যারা চালায়, এদের ওই প্রেমের ফাঁদে ফেলে এখানে থেকে যাওয়া, তারপর সাবভার্সিভ অ্যাক্টিভিটি করা। সেই কবে এই সরকার ক্ষমতায় আসার পরে যেটা ওরা ঘটিয়ে দিয়েছিল বর্ধমানের কাছে খাগড়াগড়, আবার যে হতে পারে না তার কোনো গ্যারেন্টি নেই। ফলে এই লক্ষ্যে এরা এগিয়ে যাচ্ছে, আইএসআই এদের মদত দিচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষ। পাকিস্তানের মতো নিউক্লিয়ার কান্ট্রির যদি কোমর ভেঙে দিতে পারে, বাংলাদেশ তার হাতের কাছে একটা ছাড় পোকার মতো টিপে মারতে যতটুকু সময় লাগে, ওই মৌলবাদীগুলোকে 2-3 মিনিট লাগবে টিপে মেরে শেষ করে দিতে। এটা ভারতবর্ষ, ওরা ওইটা করতেই পারে, কিন্তু তার ফল কি হবে এখন যেন বুঝে রাখে আর কি। মূর্খের দল মূর্খের মতো কথা বলবে, কিন্তু কি ফল হবে তারা এই ভিডিওগুলো যদি শোনে, গালিগালাজ করে করুক, কোনো অসুবিধা নেই। তারা দেখি যেগুলো শুনলে প্রচুর, আমাকেও প্রচুর গালি দিয়েছে, গালি দিবি দে রে বেটারা, কিন্তু ধরা যেদিন তোরা এই কাজ করবি তারপর ওই ঘুষকে মারেঙ্গে মানেটা বুঝিস তো তোরা, ঘরে ঢুকে মার কাকে বলে ও ভারতবর্ষ দেখিয়ে দেবে। চিন্তা করো না ভাই, আমরা রেডি আছি তোমাদের জন্য। ওরা চলে আসার ফলে ওখানে ন্যাচারাল ভূমি সংস্কার হয়ে গেছে। আমি জানি না কোথাকার অর্থনীতিবিদ উনি, অর্থনীতিতে নোবেল কিছু হয় না, মানে নোবেল স্মৃতি পুরস্কার উনি পেয়ে এমন করেছেন তো দুনিয়া একমাত্র নোবেল তিনি যারা আশাড়ি ছিল, উনি বলছেন যে তাদের আশাড়ি ছিল, তারা কি আনন্দ মানে মূল কথা আমার তো অবাক লাগে যে নাকি লোটা নিয়ে প্রাণের ভয় বাঁচতে বাঁচতে দৌড়ে দৌড়ে এসছে। আমার কথা হচ্ছে এখানটা অদ্ভুত লাগে যে এই লোকগুলো এসেছিল কেন। আচ্ছা, সেটা নিয়ে তো প্রচুর গান, গল্প, সিনেমা হয়েছে। ঋত্বিক ঘটকের মতো লোক প্রচুর সিনেমা করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় সিনেমা উপন্যাস লিখে তো একেবারে ভরিয়ে ফেলেছেন দেশটা। একটা কথা বলেছেন, কেন হিন্দুদের ছেড়ে আসতে হলো, বলেননি। এই হচ্ছে ব্রেন ওয়াশিং, এদের ব্রেনটা ওয়াশ হয়েছে। শুধু হিন্দু না, নিজের জন্মস্থান, ঘর বাড়ি, সম্পত্তি, পুকুর, সবকিছু ছেড়ে আসতে হয়েছে, সব ছেড়ে আসতে হয়েছে। কিন্তু কখনো তারা বলেনি কেন ছেড়ে এসছে। ওখান থেকে ছেড়ে এসে তাদের জীবন যন্ত্রণার কাহিনী, সেগুলো ঋত্বিক ঘটকের বইতে, সিনেমায় অনেক এসছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পে, বইতে, উপন্যাসে এসছে। একবারও বলেনি কেন যে কেন ছেড়ে এসছে ওখানে, করেনি। কারণ ওদের প্রত্যেকেরই বামপন্থী মুখ। এরা কেউ যে সেই অর্থে কট্টর বামপন্থী ছিল তা নয়, কিন্তু বামপন্থী মগজ ধোলাইয়ের শিকার হয়েছিল এরা, ফলে এরা চুপ করে থেকেছে। এবং সবচেয়ে বড় কথা দেখো, আমরা অদ্ভুত তোমাকে তথ্য দিচ্ছি, 1951-52 সালে এ রাজ্যে জনসংঘ যে কটা আসন পেয়েছিল তার 90% আসন কোথায় পেয়েছিল জানো? মেদিনীপুর জেলায়। কোনো কলকাতার এলাকায় ছিল না, কলোনি এলাকায় ছিল না, অথচ সেটাই তো দরকার ছিল। মানুষ তো সব পালিয়ে এসে কলোনিতে ছিল, সব ছেড়ে, শিয়ালদা স্টেশন, কলোনি। তারপরেও তারা কমিউনিস্টদের ধরে নিয়েছিল কেন? এখনো অদ্ভুতভাবে কিছু লোক কমিউনিস্টদের পক্ষেই কথা বলে ওই কলোনি এলাকায়। এই মগজ ধোলাইটা কিন্তু কমিউনিস্টরা সাকসেসফুলি করতে পেরেছে। তাদের কাছে বাংলাদেশে কিছু মানে কোনো এই সংঘাতটা নাকি ধর্মীয় সংঘাত নয়, ওই সব মেহনতি মানুষ শ্রেণী সংগ্রাম দিয়ে কী সব জট পাকানো তত্ত্ব দিয়ে ওরা চালায়, এবং তারা পরিষ্কার এইগুলোকে চাপার চেষ্টা করে। ফলে এটা একটা দিক।
কিছু মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়, কিছু ফিল্ম স্টার রয়েছে, কিছু সিপিএম এর নেতা রয়েছে যারা কিছু বুদ্ধিজীবী আছে। হ্যাঁ, কিন্তু বুদ্ধিজীবী আছে, নাম ফাম করি না, ওদের নাম করার মতো গুরুত্বপূর্ণ নয়। তাদের মধ্যে একটা লোক আছে, একটা সিনেমা বানিয়েছিল, সেই লোকটা সেদিন বলছে নরেন্দ্র মোদী মূর্খ। ওই লোকটাকে দেখা হলে 3টে থাপ্পড় মারবো আমি, যে তুই নরেন্দ্র মোদীর মানে বাড়ির ঝাঁট দেওয়ার যোগ্যতা অর্জন করেছিস, নরেন্দ্র মোদীকে মূর্খ বলছিস, বেটা তুই নিজে তো গভর্নমেন্ট ওই কমিউনিস্ট ম্যানিফেস্টো ছাড়া জীবনে কিচ্ছু পড়িসনি। বলে এই হচ্ছে এখানকার কমিউনিস্টগুলো, যেগুলো অশিক্ষিত, অর্ধশিক্ষিত হওয়াটা অশিক্ষিত চেয়ে আরো ভয়ঙ্কর এরা। তাই অন্যদিকে একটা বামপন্থী দল রয়েছে, অন্যদিকে একটা হিন্দুদের গোষ্ঠী, আস্তে আস্তে তারা কিন্তু জাগছে, তারা বুঝতে পেরেছে যে এখানে যা ঘটছে ঠিক হচ্ছে না। বামপন্থীরা এতদিন ভুল বুঝিয়েছে, এবং এই যে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, তারা একটা অংশকে কবজা করে এবং মুসলিম ভোট হাতে নিয়ে, মুসলিম ভোট বললাম এই কারণে ওরাই বলে থাকে, এটা আমি বলি, ওরাই বলে যে গরু দুধ দেয় তার লাথিকে তারা জিয়ে আছে। মুখ্যমন্ত্রী নিজে বলেন, একদম মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবং ওদের যে স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর গতবারে প্রকাশ্যে বলেছে আমরা তো 30% দিয়েছি। আরেকটা ইনক্লুড করে দিই, মদন মিত্র সম্প্রতি বলেছে রাম নাকি হিন্দু ঘরে জন্মায়নি, মুসলিম ঘরে জন্মেছে। ও তো পণ্ডিত লোক, মানে ওটা দিনের বেলা বলেছেন না রাতের বেলা বলেছেন আমি ঠিক জানি না। আজকাল দিনের বেলা উনি ভুলভাল বলা শুরু করেছেন, আমি বুঝতে পারছি না 24 ঘন্টা চলছে নাকি ওনার। আমি ভেবেছিলাম সন্ধ্যের পর হয়তো চলে, এখন মনে হচ্ছে 24 ঘন্টাই চালাতে শুরু করে দিয়েছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো এই হিন্দুরা কিন্তু বুঝতে পেরেছে, যারা কি বলবো চেতনা সম্পন্ন মুসলিম, যারা বুঝেছে যে বর্তমান এই সরকার তাদের ছেলেদের হাতে ছুরি আর বোমা ধরিয়ে দিয়েছে, তাদের পড়াশুনো করতে পাঠায়নি। তারা চাইছে তাদের ছেলেমেয়েরা উকিল হোক, ডাক্তার হোক, অধ্যাপক হোক, ইঞ্জিনিয়ার হোক বা শিক্ষক হোক, তারাও কিন্তু এখন বিজেপিকে সমর্থন করা শুরু করেছে। কিন্তু এই বামপন্থী, এই তৃণমূলপন্থী, কংগ্রেস, এরা মিলে হিন্দুদের একটা অংশকে কবজা করেছিল, সেই জায়গাটা ভাঙতে শুরু করেছে। আর একটা জিনিস দেখবে, 2026-এ যেদিন তৃণমূল যাবে সেই দিন হিন্দুত্বের জাগরণ কাকে বলে বুঝতে পারবে। কিন্তু আবার আমি বলছি, এই হিন্দুত্ব কখনো অ্যান্টি মুসলিম, মুসলিমদের মেরে তাড়াও এই ধরনের কথাবার্তা বলবে না। আমরা বারবার বলেছি কাউকে মেরে তাড়ানোর পক্ষপাতী নই, যায় নাকি কখনো মেরে তাড়ানো? যারা এখানে জন্মেছে বড় হয়েছে তাদেরকে মেরে তাড়াবে, কিন্তু বাইরে থেকে যারা এসে ঘুষপেটিয়া, এখানকার যারা ডেমোগ্রাফিক ক্যারেক্টার নষ্ট করছে, এখানকার পরিবেশ নষ্ট করছে, তাদের এখানে রাখা যাবে না। যারা বৈধ নাগরিকত্ব পেয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি তো ওই জন্যে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছেন, পাকিস্তান থেকে যে হিন্দুরা এসছেন, বুদ্ধিস্টরা এসছেন বা জৈন টেন ইত্যাদি এসছেন, তাদের প্রত্যেকের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ করেছে। তো আমাদের স্পষ্ট কথা যে স্বাধীনতার সময় কথা দেওয়া হয়েছিল ওখানকার সংখ্যালঘুরা যদি কখনো কোনো বিপদে পড়ে আমরা হেল্প করবো, আমরা তো হেল্প করছি। তো কিন্তু মুসলিমরা এলে তাকে কেন আমরা ইয়ে করব? মুসলিমরা তো মুসলিম কান্ট্রি থেকে ধর্মীয় অত্যাচারের মুখোমুখি হয়ে এখানে আসে না, তাই তাদের আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর দেশটা তো ধর্মশালা নয় যে আসবে তাকে প্রশ্রয় এখানে রেখে দিতে হবে। তাই আমাদের স্পষ্ট, পশ্চিমবাংলা যাচ্ছে, কিছুদিন অপেক্ষা করো, আমি মনে করি পশ্চিমবাংলায় একটা বিরাট পরিবর্তন আসছে। হিন্দুরা কিন্তু পশ্চিমবাংলায় এক হবে, এবং যারা মেকি ধর্ম নিরপেক্ষ তাদের কিন্তু এবারে ওরা একেবারে বাউন্ডারি বাইরে বার করে দেবে।